গান করতে চাই। হ্যাঁ, একটা গান করতে চাই টপিক রিলেটেড। তো চলো সেটা করি। নিষ্ঠুর তুমি, বড়ই নিষ্ঠুর তুমি, টাটাডাডাডা, নিষ্ঠুর তুমি, শুধু এই আঙুলের খেলাই হবে তর্জনীর উপরে। বড়ই নিষ্ঠুর তুমি, টাটাডাডাডা, এই হৃদয় করেছ মরুভূমি। নিষ্ঠুর তুমি, নিষ্ঠুর তুমি, বড়ই নিষ্ঠুর তুমি, টাটাডাডাডা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। গানটা জানো কত কষ্টের থেকে করেছি, কত কষ্টের থেকে এই গানটা খুঁজে বের করেছি। এই নিষ্ঠুর শব্দটার জন্য এই গানটা করলাম। আর গান করলে আমার মাঝখানে যদি ওই মিউজিকটা না দিতে পারি, আমার ঠিক মন মতন হয় না। তো সেই কারণের জন্যই আমি ওই টাড়া টাড়া এটা করেছি। আর এটা করেছি মানে এটা না যে আমার কষ্ট হচ্ছে না। ওই যে সারাদিন करती रहती हूँ, इसका मतलब ये नहीं कि मुझे दुख नहीं होता, मुझे भी दुख होता है, मुझे तो भर भर के दुख होता है। যাই হোক, ইউটিউবে নাকি সবাই চিৎকার চেঁচামেচি করছে, মানে গান গাইছে। হ্যাঁ, সেটাও আমার জন্য। তোমরা সবাই এসে কমেন্ট করছো, তার থ্রুতে জানতে পারছি। কারণ সবার ভিডিও দেখার সময় নাই। আমার যা এখন যাচ্ছে, লাল সুতো নীল সুতো একসঙ্গে এসে আমার চোখের সামনে নাচছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, সামলা সামলা সব সামলা। মানে আমার দোকানটা নিয়ে আমি ভীষণ ব্যস্ত, ঠিক আছে? তো সেই কারণের জন্য কে কোথায় কি গলা ছেড়ে গাইছে না খুব সুন্দর করে গাইছে সেটা দেখার সময় আমার নেই। তবে হ্যাঁ, একটা এই যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, তার পরিপ্রেক্ষিতে এই যে তোমরা এত সুন্দর সুন্দর, কে প্রশিক্ষণপ্রাপ্ত কে প্রশিক্ষণপ্রাপ্ত নয়, লাইক মি, সেটা তোমরা জেনে যাচ্ছ। কে সি স্কেলে গাইছে, কে বি স্কেলে গাইছে, কে এ স্কেলে গাইছে, সেটাও তোমরা দেখে দেখে নিতে পারছো, জেনে নিতে পারছো। অনেকে তো নাকি রবীন্দ্রসঙ্গীতকে ভাবছে কপিরাইট দেবেই না। রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, দেশাত্মবোধক গান, কবিতা, প্রত্যেকটা লিরিক্স, প্রত্যেকটা কথার উপরে কপিরাইট বসানো। কারণ এগুলো বিকৃত নয়, এগুলো মানে বিকৃত মানে বিক্রি করার জন্য নয়। আর যদি রবীন্দ্রসঙ্গীত যদি কেউ প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে লিরিক্সে ভুল করে, ভাই দণ্ডনীয় অপরাধ, দণ্ড দেওয়া উচিত, দণ্ড দেওয়া উচিত। বাই দ্য ওয়ে, আমার এক বোন আমাকে বলল, অন গড বলছি, আমি নিজে দেখিনি, আমার এক বোন আমাকে বলল যে আমার ভিডিও নাকি কে কার মামা বাড়িতে পাঠাবে। কেন আমার ভিডিও তার মামার বাড়িতে কেন পাঠাবে? মানে বলেছে যখন মামা বাড়িতে পাঠাবে, তার মানে তার মামার বাড়িতেই পাঠাবে। তার নিজের কারনামা দেখাক, তার মামা বাড়িতে দেখাক, সে তাতেই সন্তুষ্ট হবে। ভাববে বাহ, আমাদের বাড়ির মেয়ে তো নাম উজ্জ্বল করছে আমাদের পরিবারের, তাতেই হবে, তাই না? যাই হোক, এখান থেকে হুড়কো ঢুকলে আমাকে ফোন করা হয়, ওখান থেকে হুড়কো ঢোকার সম্ভাবনা থাকলে আমাকে ফোন করা হয়, তাই না? বাদ বাকি আর বললাম না, আই এম নট ইন্টারেস্টেড, ডোন্ট রেকমেন্ড করে দিয়েছি। যতই আমার চ্যানেল মেনশন করা হোক না কেন, আমি আমার চ্যানেলের হোম পেজে, আমার সোশ্যাল মিডিয়াতে ইউটিউব বলে যে একটা প্ল্যাটফর্ম আছে, সেখানের হোম পেজে আমি এমন কোনো বিরক্তিকর ফেস দেখতেই চাই না যাকে দেখলে আমার গাটা জাস্ট গুলিয়ে ওঠে আর এরকম একটা ভাব হয়, সেটা আমি রাখতেই চাই না। সুতরাং কি করে দিই, যতই আমার চ্যানেল মেনশন করুক না কেন, আমি ডোন্ট রেকমেন্ড করে দিই, ঠিক আছে? যাই হোক, সব কি যেন আমি শুনলাম, মানে ওই যে অনেকের এরকমও শুনেছি, দেখবা চলতি পথে যদি ভুলবশত কুকুরের গায়ে যদি কিছু লেগে যায়, সে আমাদের ঘরের কুকুর হোক, মানে গৃহ পালিত হোক বা রাস্তার কুকুর হোক, যদি চোট লাগে তারা কেমন একটা আওয়াজ করে চিৎকার করে না, এরকম চিৎকারও আমি শুনেছি। মানে গান করার সময় এরকম চিৎকারও শুনেছি। কে কে সেই বিখ্যাত ব্যক্তি আমি বলবো না, তবে হ্যাঁ, সে প্রশিক্ষণপ্রাপ্ত বলে নিজেকে দাবি করেছে। আমি গতকালকে একটা শর্ট ভিডিওতে রবীন্দ্রসঙ্গীত গেয়েছি, সেখানটায় আমাকে অনেকে কমেন্ট করেছো যে গানটা খুব ভালো করেছো, বি স্কেলে গেও, মানে একটুখানি খোলা গলাতে গাইতে হবে। অ্যাকচুয়ালি আমি যে প্রশিক্ষণপ্রাপ্ত নই তো, স্কেল বুঝি না, মানে স্কেল মানে রুল টানার স্কেল বুঝি, এ স্কেল বি স্কেল সি স্কেল বুঝি না, হাই নোট লো নোট এগুলো বুঝি। তো যাই হোক, এবার টেনে দিতে পেরেছি, তাই করে ফেলেছি। এবার যদি ওটা একটুখানি লো নোটে করতে হয়, তাহলে সেটা কেমন হবে সেটাও একবার করে আমি নিজে ট্রাই করব, ঠিক আছে?
তো যাই হোক, চলো এইবার আমার মেন ভিডিও টপিকে চলে আসি। সেটা হচ্ছে নান আদার দেন মারু। আর এই মারুকে উদ্দেশ্য করেই আমি কিন্তু নিষ্ঠুর তুমি এই গানটা করেছিলাম, বুঝতে পেরেছো? তো ওই গানটা আমি এই যে দাঁত বের করে করে বলছি, তার মানে আমার কষ্ট হয়নি এরকমটা কিন্তু মোটেও না, আমার মারাত্মক কষ্ট হয়েছে, যেটা কিনা নিয়ে আমি এখন বলবো। তার আগে বলি, মারু গতকালকে একটা ভিডিও দিয়েছে যেখানটায় এত সুন্দর সুন্দর জ্ঞান দিয়েছে। সেটা হচ্ছে রাজপ্রাসাদ আর বেশি পয়সা, মানে বড় বাড়ি, বড় বাড়ি আর বেশি টাকা পয়সা থাকলেই রাজরানী হয়ে থাকা যায় না। আমাকে রাজরানী করে রাখে। বিশ্বাস করো, মুখে অনেক কথা কিলবিল করছে, কিন্তু এখন বলবো না, এখন তো বলবো না। কারণ আমরা তো জানি, আসল ঘটনা তো আমরা জানি, মানে তোমরা জানো না, আমরা জানি বিষয়টা। অফ ক্যামেরার মানুষ আমরা কিছু জানি, যারা কিনা তোমরা ভিউয়ার্স দেখছো তারা জানো না। এইবার এই কথাটা কিন্তু সত্যি, বাস্তব সত্যি কথা বলেছে মারু, যে টাকা পয়সা থাকলেই বা বড় বড় অট্টালিকা রাজপ্রাসাদ থাকলেই যে সেই বাড়ির বউটা সুখী, এরকমটা কিন্তু মোটেও না। আমরা এরকম দেখেছি যে প্রচুর টাকা পয়সা থাকা সত্ত্বেও গয়না গাটি, গা ভর্তি গয়না, আলমারি ভর্তি শাড়ি, টেবিল ভর্তি খাওয়ার দাওয়ার, ঠিক আছে, সব কিছু থাকা সত্ত্বেও মনে শান্তি নেই। হ্যাঁ, আবার আমরা এরকমও দেখেছি কুঁড়ে ঘরে থাকে, কুঁড়ে ঘরে মিন্স কাঁচা ঘরে থাকে, কিন্তু তাদের মধ্যে বিশাল বন্ডিং। তো এটা কিন্তু বাস্তব সত্যি কথা। কিন্তু এই মারু কতটা তার বরের কাছে রাজরানী হয়ে রয়েছে সেটা একমাত্র ওই জানে। এই যে দেখবা আমরা বিশেষ করে ইয়েতে দেখি, কি যেন বলে তোমার, টিভিতে দেখি, টিভিতে দেখি যে সিরিয়ালে বেশিরভাগ, বা মুভিতেও দেখা যায়, আগেকার দিনে মুভিতে দেখা যেত বউ যদি শুনতে পেয়েছে, মানে ঘরের লোক যদি শুনতে পেয়েছে বউ প্রেগনেন্ট, ওরে বাবা আজ সে তুম কোই কাম নেই করোগি, কুছ ভি নেই করোগি, এরকম একটা বার্তা দেয়, তাই না? বা আজকের থেকে তুমি কোনো কাজ করবে না, সব কাজ আমরা করব, তুমি শুধু খাও, টাইমে টাইমে খাও, টাইমে টাইমে খাও। এরকম কিন্তু আমরা দেখেছি, মুভিতে দেখেছি, ডেলি সোপে দেখেছি, আর এখন ওই ওয়াইটিতে মারুকে দেখছি, তাই না? মারু সমস্ত কিছু কাজ মানে করতে দিচ্ছে না, ওর বর ওকে বেশ তোলা তোলা করে রেখেছে। বাড়িতে যেরকম বাবা মা করে রাখতো তোলা তোলা, ঠিক সেরকম নাকি মারু এই ওর বড় নাকি, মারুর বড় নাকি মারুকে তোলা তোলা করে রেখেছে। ভেরি গুড, এটা যদি হয়ে থাকে এটা সত্যি সত্যি খুব ভালো। তবে কি, এই যে ও বলছে ওর একটা সমস্যা আছে, পিসিওডির সমস্যা আছে, আর তাতে করে ও বেশি কাজ করতে পারে না, অতিরিক্ত চাপ পড়লে পরে ওর অসুবিধা হওয়ার চান্স আছে, তাহলে যে কিনা কাজ করতে পারছে না সে কি করে ঘুরতে যাচ্ছে? এবার বলছে আমিও তো মানুষ, আমিও তো মানুষ, ঘুরতে না গেলে আমি কি করে থাকবো? মানে এরকম একদিন যদি না বেরোয় আমি কি করে থাকবো? ওই যে আমি উদাহরণ দিয়েছিলাম না, এরকম প্রচুর মানুষ আছে, মহিলারা আছে যাদের বর কিনা বাইরে থাকে, যাদের বর ডিফেন্সে চাকরি করে, তারা কোথাও বেরোনোর সুযোগ তো পায়ই না, উপরন্তু তাদের ঘরের কাজও করতে হয়। তারা হয়তো আনলাকি, মারু লাকি, ঠিক আছে? ওর শরীর যদি পারমিট করে ঘুরতে যেতেও পারবে, ও ঘুরতে যাবে। ওর যদি শরীর পারমিট না করে ও কাজ করতে পারবে না, ও বর করে দেবে। আমাদেরকে, আমরা থরেই করতে যাচ্ছি। আমি তো বললাম বেশ হয়েছে, বাইরের কাজও করে আসবে, ঘরের কাজও করবে, তাই না? হবু বাবা হতে চলেছে, বউয়ের দায়িত্ব, বাচ্চার দায়িত্ব সবই তো ওকে নিতে হবে, কারণ ওখানে তো কেউ থাকে না, মানে ওরা দুজন ছাড়া তো আর কেউ থাকে না। আগে যাও শুনতাম পাশের বাড়ির কাকিমা, পাশের বাড়ির কাকিমা গোবরডাঙ্গা আসার পরই দুদিনের মধ্যে, এক সপ্তাহের মধ্যে গোবরডাঙ্গার সমস্ত লোকজনকে চিনে ফেলেছে। মারু বলেছিল যে এখানকার লোকেরা ভীষণ ভালো, খুব ভালো। সেই ভালোত্ব কয়েক মাস যেতে না যেতেই, 2-3 মাসের মাথাতেই সব ভালোত্ব ভ্যানিশ, সব ভালো মানুষেরা ভ্যানিশ। ওই ছোট বাচ্চাটা, তাকেও আর আসতে দেখা যায় না, কাউকেই আর আসতে দেখা যায় না। না মারুর বাড়িতে এসে কেউ এখন আর লুডোও খেলে না। হ্যাঁ, আবার মারুরাও সেই কাকিমাদের বাড়িতে যায় না, যেই বাড়ির গৃহপ্রবেশে ওরা গেল, যেই বাড়ির হোম ট্যুর ওরা দুইজন 2বার করে দিল একই ভিডিওতে, তাদেরকে আর দেখা যায় না। কারোর সঙ্গেই ঠিক মতো না যোগাযোগ থাকলো না। অথচ নিষ্ঠুর আমরা, নিষ্ঠুর আমরা না, আমি বেইমান, আমি ছিঁড়ে খাচ্ছি আমি। মারু কিন্তু ভালো, তাই না?
কিন্তু মারুর সঙ্গে যাদের যোগাযোগ থাকে তাদের সঙ্গে আর থাকছে না, মানে সম্পর্ক থাকে এক সময়, তাদের সঙ্গে আর থাকছে না। অথচ খারাপ কিন্তু আমি, বুঝতে পেরেছো? আচ্ছা, এই যে মারুর বাড়ির পাশে যেই কাকিমা ছিল, যেই বাড়ির বাচ্চাটা এসে ওদের সঙ্গে থাকতো, সব সময় থাকতো, সেই বাচ্চাটাও কি আমার কারণেই আসছে না? বুঝলাম না কিন্তু। হ্যাঁ, কারণ সব কিছুতেই তো আমাকে দায়ী করা হয় না রে মারু, আমাকেই তো দায়ী করা হয় সব কিছুতে। তো ওই বাচ্চাটা কেন তোদের বাড়ি আসছে না, তোরা কেন যাচ্ছিস না, বা তারা কেন তোদের বাড়িতে এসে লুডো খেলছে না? যাই হোক, আর কিছুই নেই ওর ভিডিওতে বলার মতন, আর কিছুই আমি পাইনি। হ্যাঁ, একটা জিনিস শুনলাম, আগের দিন সারাদিন ভাত খায়নি, দুপুরবেলা ওই দই চিড়ে টিড়ে হেনাতেনা এই সমস্ত খেয়েছে মনে হয়, না সারাদিন ভাত খায়নি। এদিকে লাইভে শুনছি ও খুব এক্সাইটেড। এই এক্সাইটমেন্ট কিন্তু দু ধরনের হয়, এক হচ্ছে খুশিতে এক্সাইটেড, আর এক হচ্ছে ভয়ের জন্য এক্সাইটেড। ঠিক আছে, মানে কি হবে না হবে, তো খুব এক্সাইটেড। অথচ খাওয়া দাওয়ার দিকে এই অবস্থা, সারাদিনে ওর পেটে ভাত পড়েনি, এটা খেয়ে সেটা খেয়ে কাটিয়েছে। আমি বললাম, আমি তোমাদেরকে একটা কথা সবসময় বলি, জেনে শুনে অবহেলা করা আর এমার্জেন্সি পারপাস অবহেলিত হয়ে যাওয়ার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য থাকে। তো আমার যেটা মনে হলো যে মারু জেনে শুনে এইভাবে খাওয়া দাওয়ার প্রতি একটু অবহেলা দেখাচ্ছে। ঠিক আছে, তারপরে কি দেখলাম, একগাদা বাচ্চাদের মতন বাজার করে নিয়ে এসেছে, তার মধ্যে সব আনহেলদি খাবার ছিল। কুরকুরে ছিল, লেইস ছিল, তারপরে হচ্ছে মাশমেলো টাইপের মনে হয় কিছু ছিল, জেলি ছিল, এই সমস্ত। তারপরে ওই 50 পয়সা দামের না 1 টাকা দামের ইমলি লজেন্স ছিল, ওগুলো দুর্দান্ত খেতে হয়। এই সময়ে শুধু না, মানুষের সবসময় জিভ চায় স্বাদের খাবার, সুস্বাদু হবে, কিন্তু সেই স্বাদের খাবার বা জিভকে খুশি করতে গেলে কিন্তু শরীরকে অখুশি করা হয়ে যায়, এটা সত্যিই কথা। ওই যে বলে না, ওষুধ তিতো আর এই যে চিনি মিষ্টি, তো এই ভালো খাবার খেতে গেলে আর শরীরের প্রতি আমাদের নজর রাখা হয় না। আর বিশেষ করে এই সমস্ত চিপস প্যাকেটজাত দ্রব্য, সে যে সুস্থ মানুষের পক্ষেও কি খারাপ সে তো তোমরা সবাই ভালো মতনই জানো। আর সেখানে ও একগাদা আনহেলদি জিনিস খাওয়া নিয়ে চলে এসেছে বাচ্চাদের মতো। হ্যাঁ, যে ও যেন কিছু জানে না বোঝে না। বিশেষ করে আমার এই প্যাকেটজাত দ্রব্য দেখলে আমি খাই খুব কম, খুবই কম খাই, মানে যখন একেবারে পারি না, খুব ইচ্ছা করে তখন খাই, নতুবা আমি তো মানে 3 বেলা ঘরের খাবারই খাই। হ্যাঁ, যখনই ফ্ল্যাটে গেছিলাম তখন খুব বাইরের খাবার খাচ্ছিলাম, ওই যে অর্ডার করলেই চলে আসতো, এখানে তো আর সেটা হয় না। তো সেই কারণের জন্য এখানে মনে হয় আমি অর্ডার করি না, ঘরের খাবারই খাই। তো এই গেল হচ্ছে ওর ভিডিওতে যা দেখলাম। এইবার কালকে করেছে একটা লাইভ, আমাদের মন্দিরা লাইভ করেছে। মন্দিরাকে আমি কিন্তু চিনি, মন্দিরাকে কি বিষয় আশয় সব কিন্তু জানি। মন্দিরা ভুলে গেছে, মন্দিরার মেমোরি ডিলিট হয়ে গেছে। সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মিলে মন্দিরার মেমোরিতে এমন চাপ দিয়েছে, ডিলিট অপশন চাপ মেরে দিয়েছে, সব ডিলিট হয়ে গেছে, মন্দিরা কাউকে চিনতে পারছে না। ঠিক আছে, তাই এবার মন্দিরার লাইভও শেষ। তারপরে দেখলাম মারু ফট করে লাইভে এসেছে, শাড়ি পরা, খুব সুন্দর গ্লো করছিল মুখখানা, কিন্তু চোখ মুখ ভালো ছিল না, সর্দি টানছিল, ঠান্ডা লেগেছে না, কান্নাকাটি করছিল। হ্যাঁ, কান্নাকাটি করছিল, মনটা খুব খারাপ। এবার মনটা কেন খারাপ, কেন কান্নাকাটি করছিল সেটা বলতে পারেনি, ওর পার্সোনাল কারণ। এবার পার্সোনাল কারণ, সারাদিন মনটা খারাপ, হতেই পারে, কত রকম কত কিছুর মধ্যে দিয়ে আমরা দিন যাপন করি, তাই না? যে কোনো একটা বিষয় হয়তো ওর মনের মধ্যে লেগে গেছে, আর এখন যেহেতু মুড সুইংয়ের পালা চলছে, তার জন্য কখন কোনটা মানে ইমোশনসগুলো খুব মানে ওটাকে কি বলো না, সেন্সিটিভ হয়ে গেছে, হোল্ড করতে পারছে না নিজেকে, সেই কারণের জন্য এরকমটা হচ্ছে। আচ্ছা বেশ, এই সমস্ত কথা বলতে বলতে হঠাৎ করে আমাকে নিয়ে তো চর্চা চলবেই। তো সেরকমই একটা চর্চা চলছিল আমাকে নিয়ে ওর কমেন্ট বক্সে লাইভ চলাকালীন। তো সেটার উত্তর মারু কি দিয়েছে, মারু উত্তর দিল, যেহেতু আমি রেকর্ডেড লাইভ দেখেছি, আমি কমেন্টগুলো পড়তে পারিনি যে কোন কমেন্টের পরিপ্রেক্ষিতে মারু এই উত্তরটা দিয়েছে। মারু উত্তর দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে যে প্রশ্নটা কি এসেছে সেটা আমি আইডিয়া করে নিয়েছি। তো উত্তরটা কি ছিল, যে হ্যাঁ, মানুষ কতটা নিষ্ঠুর সেটা না মিশলে কি করে বুঝবো? তুমি কি বুঝতে পারবে কারোর সাথে না মিশলে যে মানুষ কতটা নিষ্ঠুর? তারপরে আরো একটা কমেন্ট এসেছে, যেটা কিনা ও পড়েছিল, প্রশ্নটা মানে কমেন্টটা পড়ে তারপরে ও নিজের মত প্রকাশ করেছে, সেই কারণে আমি কমেন্টটা না দেখলেও বুঝতে পেরেছি যে কোন কমেন্টের পরিপ্রেক্ষিতে ও উত্তরটা দিয়েছে বা কমেন্টের রিপ্লাই দিয়েছে, যাই হোক না কেন।
তো কমেন্ট এসেছিল যে একটা 3 মাসের বাচ্চাকেও ছাড়ছে না, মানে গর্ভে রয়েছে 3 মাস, সেই বাচ্চাটাকেও ছাড়ছে না। অর্থাৎ যে এই কমেন্টটা করেছে সে জানে মারু কয় মাসের প্রেগনেন্ট। আমি বলছি না কিন্তু মারু কয় মাসের প্রেগনেন্ট। যে কমেন্টটা করেছে সে কিন্তু বলে দিয়েছে যে 3 মাসের গর্ভবতী মহিলাকেও ছাড়ছে না। হ্যাঁ, তো সেই কমেন্টের রিপ্লাইতে মারু সম্মতি জানিয়েছে। বুঝতে পেরেছো? মারু সম্মতি জানিয়ে দিয়েছে। আচ্ছা, 3 মাসের বাচ্চাটাকেও ছাড়ছে না, সেইখানটায় মারু একেবারে বলেছে কি আর করবে বলো। তো এই যে কথাটা বলেছে, এখানে না আমি একটা কথা মারুকে বলতে চাই। প্রথম কথা হচ্ছে, এখন কি তোকে নিয়ে তো শুধুমাত্র আমিই নেগেটিভ ভিডিও করি মনে হয়, তাই না? আর কি কেউ করে না? আর কেউ করে না মনে হয়। তাহলে যদি কেউ করতো তাহলে এই যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাকে বলছে তারা হয়তো অন্য কাউকেও বলতো যারা কিনা তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে, তাই না? শুরুর থেকে নেগেটিভ ভিডিও করছে, মনে হয় শুধু আমিই করছি, তার জন্য আমাকেই বলে। যাই হোক, এইবার এই যে আমাকে যে উদ্দেশ্য করে কথাটা বলা হয়েছে এবং সেইখানটায় যে সম্মতি তুই জানিয়েছিস সেটা তুইও জানিস, আমিও জানি। আচ্ছা, তোর বাচ্চা, তোর গর্ভের শিশুটা শিশু, হ্যাঁ, তারপরে হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে, এখন কি তোকে নিয়ে আমি, তোর গর্ভস্থ শিশুকে নিয়ে আমি কোনো রকম কোনো হাঁস কথাবার্তা, বিনা কারণে তোকে কোনো হার্ট করা কথাবার্তা বলি কি? না কোনো রুডভাবে কথাবার্তা বলি কি? তোর ভিডিওতে যদি আমি কোনো কিছু ওভার কিছু দেখি সেটাকে নিয়ে বলি কি? না, বলি না। তাহলে এই যে একটা কমেন্ট আসলো, তাতে তুই কি করে সম্মতি জানালি? আমার মাথায় তো আসলো না। তোর ডেলি ভিডিও পারপাস বা তুই যে লাইভ করছিস সেখানে যদি গুরুত্বপূর্ণ কিছু দেখি তখনই সেটাকে নিয়ে বলি, নেহা নয়তো তোর ভিডিও নিয়ে আমি সবসময় হাসির ছলে মজার ছলে কন্ট্রোভার্সি ভিডিও করি, যেটা কিনা আজ পর্যন্ত খুব কম মানুষকে নিয়ে আমি করেছি। আর এখন তো একেবারেই সেটা করি না, একেবারেই সেটা করি না। হ্যাঁ, হাসির জায়গা যদি কোনো কিছু থাকে সেটাকে বেশি করে হাস্যকর আরও করে তুলি। আর যদি কোনো জায়গায় এরকম দেখি যে না এটা নিয়ে আমাকে এইভাবে বলতে হবে, যেরকমটা কিনা আজকে গতকালকে তুই টাইটেলে লিখেছিস বা থাম্বনেলে দিয়েছিস যে রাজরানী হয়ে থাকা, এটা নিয়ে আমি রীতিমতন তোকে তোর অকাতটা ঠিক বুঝিয়ে দিতে পারতাম যে তোর বর তোকে কতটা রানী করে রেখেছে, রাজরানী করে কতটা ঠিক খুশি রেখেছে, হ্যাপি রেখেছে, সেটা কিন্তু আমি তোকে বুঝিয়ে দিতে পারতাম। বলিনি। এখন ওই যে বললাম এখন বলবো না, এখন কিচ্ছু বলবো না। তারপরেও তুই কি করে এই কমেন্টটাতে সম্মতি জানালি বলতো? কি করে জানালি? ছিঁড়ে খাওয়া কাকে বলে বলবো? ছিঁড়ে খাচ্ছে হচ্ছে মন্দিরাকে, যেই মন্দিরা সোমনাথ তাদের পুরনো জীবনটাকে মুছে ফেলার জন্য মানুষকে রিকোয়েস্ট করেছিল, সেই বিষয়টাকে নিয়ে আরো বেশি হাইলাইট করে ওকে ছিঁড়ে খাওয়া হচ্ছে, ওর ওইটুকু বাচ্চার কথা মাথায় না রেখে। কারণটা শুধুমাত্র আমার সঙ্গে মন্দিরার সখ্যতা। আর শিখণ্ডী করছে কাকে? তোকে, তোর প্রেগনেন্সিকে। তুই যদি জয়ীকে সত্যিই ভালোবাসতিস, যেরকমটা কিনা তুই সবসময় দেখিয়েছিস, ধরে নিয়ে চুমা চাটি খাওয়া, আদর করা, খাইয়ে দেওয়া, এই সেই জামা কাপড় কিনে দেওয়া, মানে বিশাল ভালোবাসিস তুই জয়ীকে। যদি সত্যিই তোর ভালোবাসা জয়ীর প্রতি থাকতো তাহলে তুই একটা বার অন্তত বলতে পারতিস যে তোমাদের যদি কাউকে নিয়ে বলার হয় তোমরা বলো, সেখানে আমি হস্তক্ষেপ করব না, আমাকে শিখণ্ডী করো না কেউ। তুই যদি জয়ীকে ভালোবাসতিস, ছেড়ে দে মন্দিরাকে ভালোবাসা, সোমনাথকে ভালোবাসা ছেড়ে দে। ওই বাচ্চা মেয়েটাকে যদি তুই ভালোবাসতিস তাহলে তুই একবার বলতিস যে আমাকে শিখণ্ডী করে বেকার এই সমস্ত কিছু বলো না। তোর গর্ভস্থ শিশুটাকে নিয়ে সবাই ওয়ারিড, কিন্তু ওই জয়ী তাকে নিয়ে কিন্তু কেউ ওয়ারিড না। আজকে যদি মন্দিরা ভুল করে থাকে, বেইমানি তোর পক্ষ থেকেও হয়েছে, সেটাকে নিয়ে যখন বলতে যাচ্ছি তখন তাকে নিয়ে, মন্দিরাকে নিয়ে, জয়ীকে নিয়ে বলা হচ্ছে। তাহলে আমি যদি তোকে নিয়ে বলে ভুল করে থাকি, তোকে নিয়ে যারা শিখণ্ডী করে ওদের ওই জীবনের কথা তুলছে, তাহলে তারাও তো সেম ভুল করছে। সেখানে তো একবারও বলিসনি যে তোমরা যা খুশি করো না কেন, যাকে খুশি বলো না কেন, আমাকে নিয়ে শিখণ্ডী করো না, আমার কোনো আপত্তি নেই, বলেছিলিস একবারও? যার ছাল তারই ব্যথা লাগে বল। আজকে তুই প্রেগনেন্ট, তোকে নিয়ে কিন্তু সেইভাবে কোনোভাবে ভিডিও করছি না, তারপরেও তোর খারাপ লাগছে। জানি না কোন জায়গা থেকে তোর খারাপ লাগছে, নিষ্ঠুর তকমা দিচ্ছিস, কোন জায়গা থেকে দিচ্ছিস ভগবান জানে।
কিন্তু তুই যেগুলো করে এসেছিস এতদিন ধরে সেগুলো খুব ভালো ছিল, বল। একজন একটা বিজনেস করছে, তাকে না জানিয়ে সেই বিজনেসটা করতেই পারিস তুই, কিন্তু তোর সাথে কি তার সেই সম্পর্ক ছিল? ছিল না তো। ফাটলটা তো তোরা নিজের হাতে ধরিয়েছিস, অথচ সেটা দেখ সবাই বেমালুম ভুলে গেছে। কিন্তু সেই সময়ে তোকে কিন্তু প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই কথাটা স্মরণ করিয়ে দিয়েছে যে তুই যেই পাতে খাচ্ছিস সেই পাতেই ছেদ করছিস। সেই সময় কিন্তু আমি মুখ খুলিনি, আমি কিন্তু তোকে নিয়ে কিচ্ছু বলিনি, কারণ আমি তো আগা পাছা কিছুই জানতাম না। যখন চারিদিক থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোকে ছেকে ধরেছিল, তখন তুই কার দ্বারস্থ হয়েছিলিস মারু? আমার দ্বারস্থ হয়েছিলিস, এই আমার দ্বারস্থ হয়েছিলিস। আর এখন আমার সঙ্গে মন্দিরের এই সম্পর্কটাকে নিয়ে সবাই তোকে শিখণ্ডী করছে, তুই মুখে কুলু পেটে বসে রয়েছিস আর অন্যকে বলছিস নিষ্ঠুর। নিষ্ঠুরের এর থেকে বেশি বড় উদাহরণ, তোর থেকে বেশি বড় উদাহরণ আর কেউ আছে আমাদের এইটুকুর মধ্যে? মানে এই যে অফ ক্যামেরাতে আমরা যে কয়জন রয়েছি আর তোকে ইনক্লুড করে, আছে কেউ? যাই হোক, এইটা তোকে বোঝানোর চেষ্টা করলাম। আমি জানি বোঝার হলে তো তুই বহু আগেই বুঝতিস, তুই বুঝবি না। তো এই যে নিষ্ঠুর বললি, তুই ভাবতে থাক। আমার যদি দেখি যে আমি কন্টেন্ট করার মতন কিছু পাচ্ছি, আমি আমার ওয়েতে কন্ট্রোভার্সি করব, ঠিক আছে? তো আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম মারুর লাইভ চলাকালীন, দেখো ও না বললে আমি তো আর জানতে পারতাম না, তাই না? বিষয়টা হলো যে মনে হয় ওকে বাড়ি করা নিয়ে কেউ একটা কথা বলেছে, তো সেই পরিপ্রেক্ষিতে ও একটা উত্তর দিয়েছে যে কি যে হবে, কোথায় যে আমি যাব আমি নিজেই জানি না। ও না, ওকে বলেছে যে তুমি তোমার বরের দোকানের আশেপাশে একটা জায়গায় ভাড়া নাও, তাহলে করে তোমার বরের যাতায়াতে এত সময় লাগবে না, সুবিধাও হবে। হ্যাঁ, ও যে বলছে দুপুরবেলা রান্না করি ওকে খেতে দিতে পারি না, আমার খুব খারাপ লাগে, এই সময় এই কমেন্টটা এসেছে যে তুমি ওর দোকানের আশেপাশে ভাড়া নাও। তখন এই রিপ্লাইটা মারু দিয়েছে যে কোথায় যাব কে জানে, আমি জানিই না আমি কোথায় যাব, হ্যাঁ এখানে থাকবো না কোথায় যাব আমি জানিই না। তো এই ধরনের একটা কথা বলেছে। তারপরে একজন জিজ্ঞাসা করেছে তুমি বাড়িতে কবে হাত দেবে, বলছে এই মুহূর্তে না, অনেক দেরি আছে। এরকম কমেন্ট বারবার আসছে, আবারও কমেন্ট এসছে তুমি বাড়ি কবে করবে। তখন মারু বলল বাচ্চা হওয়ার আগে আর না, বাচ্চা হোক তারপরে কোথায় বাড়ি করব, কবে বাড়ি করব সেটা ভাবা যাবে। তো কিছুদিন আগেই যখন ওই জমি কেনা কমপ্লিট বা কেনা জমি কমপ্লিট এই সমস্ত একটা টাইটেল দিয়ে, মানে জমি কেনা কমপ্লিট বাড়ি তৈরির জন্য, তখন যে ভিডিওটা করেছিল সেই সময় প্রচুর মানুষ ওকে বলেছিল যে আগে তোমার স্বামীর নামে লিখিয়ে নাও জায়গাটা, নতবা পরে প্রবলেম হবে, ব্লা ব্লা ব্লা, এই সমস্ত কমেন্ট করেছিল। তারপরে ওই জমির বুকে দাঁড়িয়েই, ওই 3 কাঠা জমির উপরে দাঁড়িয়েই মারু একটা বড় সড়ো কিন্তু ভাষণ দিয়েছিল। যে কথাগুলো বলেছিল সেগুলো একটাও ফেলনা নয়, তবে হ্যাঁ সম্পত্তির জন্য মারামারি কাটাকাটি এটাও বাস্তব সত্যি কথা। তো সেই সময় তো আমরা খুব তাড়াতাড়ি শুরু করব, আশা করছি তোমাদের মনে পড়ে কথাগুলো। শুধু মারু কিন্তু বলেনি, মারুর বড় বলেছে আমরা খুব তাড়াতাড়ি বাড়ি শুরু করতে চলেছি। আমি কিন্তু বলেছিলাম যে এটা অন ক্যামেরাও বলেছি, এটা অফ ক্যামেরাও বলেছি যে বাড়ি করবি তাহলে দেখাবি কি করে, কারণ এটাও তো তোদের একটা কন্টেন্ট, মানুষ তো দেখতেই চাইবে যে তিল তিল করে তোর বাড়িটা গড়ে উঠছে, হ্যাঁ তো সেটা তো দেখতেই চাইবে, তখন কি করে দেখাবি। আর এইভাবে দুটো বিষয় একই সাথে সামলাতে পারবি তো, কারণ চারটিখানি কথা না। এই যে এখনো একাকিত্বে ভুগছে, এরপরে বাচ্চা হলে পরে ও ক্যামেরা অন করা পারবে কিনা সন্দেহ, লাইভ করা তো বহুত দূর কি বাত, পারবে কিনা সন্দেহ। এক তো নিজের শারীরিক ধকল, 2 হচ্ছে বাচ্চার প্রতি, একটা ছোট বাচ্চাকে, সদ্যজাত বাচ্চাকে দেখতে 2-3 জন কম পড়ে যায়, 2-3 জন কম পড়ে যায়। তো সেখানটায় ও ভাড়া বাড়িতেই থাকবে, ও কোথাও যাবে না। এইবার ওর মা এসে, মানে মধু আন্টি এসে কয়দিন ওকে টেক কেয়ার করতে পারবে, কারণ মধু আন্টি একটা কাজ করে, তাই না? তো কতদিন ওকে দেখাশোনা করতে পারবে। আবার ওর শাশুড়ি ওর কাছে এসে থাকতে পারবে না, সেটা তো মারুর বর জানিয়েই দিল যে ওর ভাসুরের ছেলে, মানে মারুর ভাসুরের ছেলে মেয়ে ওর ঠাকুমা ছাড়া থাকতে পারে না। তাহলে মারু যে করবেটা কি, একটা আয়া রেখে নেবে? সব কিছু মিলিয়ে এই ঘর মানে মোছা, বাসন মাজা, এগুলোর জন্য লোক, রান্নার লোক, একটা এক্সট্রা আয়া সম্ভব হবে না, পারবে না।
পারবে না, সাথে সংসার খরচ, একটা বাচ্চা হলে পরে তো জাহাজের মতন খরচ, পারবে না সব কিছু ট্যাকেল করতে দিতে, ঠিক আছে? তো সেই কারণেই আমি বলেছিলাম যে দুটো একসঙ্গে কি পারবি? এখন বলছে যে বাচ্চা হোক তারপরে ভেবে দেখব। হ্যাঁ, এটা যদি ওরা একটা পাকাপোক্ত ডিসিশন নিত সেই ব্যাপারটা আলাদা, কিন্তু না, এই যে কথাবার্তা বলার ধরনটা সেটা কিন্তু আলাদা, যে কোথায় যাব জানি না, ঠিক নেই। আবার বলছে বাচ্চা হোক তারপরে, দেরি হবে ঘরে হাত দিতে। সুতরাং সব কিছুই এত তাড়াহুড়ো করে কোনো কিছুই হয় না। হ্যাঁ, সব কিছু একবারে না দিয়ে নিয়ে বসলে হয় না। তো এই যে কথাগুলো বলা, এটা কি কোনোভাবে মারুর বিপক্ষে কোনো কথাবার্তা বলা না তো? তারপরেও যদি নিষ্ঠুর তকমা পাই তো আমি নিষ্ঠুর, আর কি করা যাবে? ভিডিও করছি, কন্টেন্ট বানাচ্ছি, কাউকে জানে মেরে ফেলতে এখানে আসিনি, তাই না? আর আমার এই ভিডিও দেখে এখন তো মানুষের ভিডিও দেখে আমার ভয় লাগে যে বাবা কি করে বলছে রে। হ্যাঁ, আমিও একসময় এরকম বলতাম, কি করে বলতাম রে বাবা, এখন এরকম ফিল হয় জানো তো। তারপরে দুদিন লাইভে মারুকে এই কথাটা আমি বলতে শুনেছি যে ওই যে ও একদিন রেগে গিয়ে ওই যে যেদিন ওর বরকে দিয়ে ও লুচি করালো, লুচি করালো অর্থাৎ ময়দা মাখালো, সেই দিন ও বলছিল কথাটা যে এখনকার আমরা বেশি দিন বাঁচতে চাই না, আমরা ওই হাতে পায়ে জোর থাকতে থাকতে চলে যেতে চাই, এরকম বলছি। কি পেটে বাচ্চা নিয়ে বাঁচা মরা এই সমস্ত কথা বলবি না। এই সমস্ত কথা বলবি না। শালা আমি কন্ট্রোভার্সি করি সবসময়, কি করতে হবে, কোনটা করলে ভালো হয় এই কথা বলি, তারপরেও শালা আমি নিষ্ঠুর। কেমন পৃথিবীতে বাস করি বলো তো আমি? যাই হোক, ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।